সংবর্ধনা দেবেন মাননীয় বঙ্কিম ঘোষ মহাশয়। এরপরে সংবর্ধনা দেওয়া হবে মাননীয় বিশেষ অনুরোধে মাননীয় নরেন রায় আমাদের মিনিস্ট্রি অফ স্টেট সুভাষ সরকারকে একটু সম্বর্ধনা দেবেন। এরপরে আর কিছু মূল প্রোগ্রাম আমরা ঢুকব। নরেন রায় এবার আমাদের মূল অনুষ্ঠানে আমরা ঢুকছি। প্রথমে সংবর্ধনা সম্ভাষণ করবেন মাননীয় অরুণ দত্ত মহাশয়, সেক্রেটারি অফ বিজ্ঞান ভারতী, ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার, বিবেকানন্দ বিজ্ঞান মিশন, প্রফেসর অফ কেমিক্যাল সায়েন্স, IAS গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমি অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য রেখে আমাদের অনুষ্ঠানটিকে স্বাগত করতে। বলছি আপনাদের সবাইকে, মঞ্চ উপদেষ্ট যারা আছেন এবং সুভাষ দা, জগন্নাথ দা, আমাদের MLA, আমাদের এইমস এর এক্সিকিউটিভ ডাইরেক্টর, এক্সিকিউটিভ এর মাস্টার মশাইরা, আমাদের শ্রীপ্রসাদ জি। তো বিজ্ঞান ভারতীর তরফ থেকে আমরা এসেছি। বিজ্ঞান ভারতীর কাজ হলো বিজ্ঞান সম্বন্ধে আপনারা সবাই জানেন এবং বিজ্ঞানের সম্বন্ধেও আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা হাতে গুনে কি বলতে পারবেন কজন ভারতীয় বিজ্ঞানীর নাম যাদের সম্বন্ধে আপনারা খবরের কাগজে পড়েছেন বা যাদের নিয়ে চিন্তা ভাবনা করেছেন? তার কারণ হলো আমাদের জেনারেলি আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা ম্যাকাওয়েপন্থী। ম্যাকাওয়েপন্থী মানে ধরেই নেওয়া হয় যে আমরা যেগুলো পড়াই বা আমরা যেগুলো পড়ি বা আমাদের যে প্রাচীন পুরাতন চিন্তাধারা সেগুলো ভুল। তো আমাদের মধ্যেই অনেক বড় বড় আবিষ্কার হয়েছে, যেমন কি আপনারা জানেন শ্রীধর আচার্যর ফর্মুলা, যেমন কি জানেন পিথাগোরাস থিওরাম, উদাহরণ পিথাগোরাস থিওরাম, সেগুলো নিয়ে আমাদের প্রচুর কাজ হয়েছে। মেটালার্জি নিয়ে আমাদের দেশে প্রচুর কাজ হয়েছে। তো সেইগুলো নিয়ে সঠিক তথ্য সঠিকভাবে ছাত্রদের মধ্যে পৌঁছে দেওয়া, সেটাই হলো আমাদের বিজ্ঞান ভারতীর কাজ। এবং আমরা বিজ্ঞান ভারতী বিভিন্ন অনুষ্ঠান করছি এবং আজাদী কা অমৃত মহোৎসবের জন্য আমরা বিভিন্ন জেলা ভিত্তিক প্রোগ্রাম করছি এবং আপনারা নিশ্চয়ই জানতেও পারবেন যে আমরা সেই জন্য কিছু প্রোগ্রাম করি। আমাদের কল্যাণী ইউনিট থেকে আমাদের সপ্তর্ষিদা এই নিয়ে প্রচুর কাজ করেন এবং সেই কাজগুলো আমাদের পৌঁছে দেয়। আচ্ছা, আমি এখানে 2 মিনিট সময় নেব। আপনারা নিশ্চয়ই খবরের কাগজে পড়েছেন নিউ এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি। সুভাষ দা তার সেই বিষয়ে মন্ত্রীও বটে, কেন্দ্রীয় মন্ত্রী। তো আমি দুটো কথা বলে রাখবো যে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি বা যে নিউ এডুকেশন পলিসি 2020, তাতে আমাদের এইটা নিয়ে আমরা কেন ভাবছি যে এইটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটা বিরাট বড় কোয়ান্টাম জাম্প। আমরা কোয়ান্টাম জাম্প কথাটা কেন ব্যবহার করছি? অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন এবং এটা সত্যি প্রচন্ডভাবে একটা অ্যাপ্লিকেবল যে আমাদের অনেক ক্ষেত্রে মেয়েরা এক জায়গায় বিয়ে হলো, আরো শহরে চলে গেল, তিন বছরের বিয়ের কোর্স 2 বছর শেষ করে 1 বছর কোর্সটা কমপ্লিট না করে বিয়ে হয়ে অন্য শহরে চলে গেল। তার সারা জীবন ক্যারিয়ারটাই কিন্তু আটকে রয়ে গেল, সে কিন্তু আর ডিগ্রিটা পেল না। এই ন্যাশনাল এডুকেশন পলিসি, এডুকেশন পলিসির এই ব্যবস্থাটা আছে যে একজন প্রার্থী যদি পড়াশোনা ডিসকন্টিনিউ করে এবং সে যত অবধি পড়েছে তার যতগুলো ক্রেডিট জমা পড়েছে সেই ক্রেডিট গুলো চাইলে সে 5 বছর বাদে লকারে, যেমন আমরা ব্যাংকে টাকা রাখি সেরকম ভাবেই ওই গ্রেড গুলোকে লকারে প্রত্যেকটা মানুষের আধার কার্ডের নাম পাশে আপনি আপনার লকারে কতগুলো ক্রেডিট জমাবেন। এবার আপনি যদি 75 ক্রেডিট জমাতে পারেন ধরে নেওয়া হোক, আর আপনি যদি 50 ক্রেডিট জমে থাকেন, তাহলে 25 ক্রেডিট আপনি 10 বছর পরেও যদি করেন, যখন আপনার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, যখন আপনার হাতে সময় আছে, আপনার ক্যারিয়ারটা কিন্তু ডিসরাপ্ট হলো না। এটা প্রথম পয়েন্ট এবং এটা আমাদের যারা মেয়েদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এক শহর থেকে আরো শহর বিয়ে হয়ে যায়,
সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে বিয়ে হয়ে গেল, তার জন্য তার জীবনে ক্যারিয়ারটা দাঁড়ানো। আর একটা হলো, এটা অনেক ক্ষেত্রেই হয়, ছেলেমেয়েরা একটা প্রফেশনে ঢুকে পড়ে দেখছে যে প্রফেশনটা আমার ভালো লাগছে, তখন সে একটা ডিসইন্টারেস্টেড হয়ে সে ব্যাপারটা নিয়ে আর এগোয় না। কিন্তু এখন যেটা হয়ে দাঁড়াচ্ছে হলো যে তুমি চাইলে অনেক বড় অন্য সাবজেক্ট থেকেও তুমি ক্রেডিট নিতে পারো, সেই ক্রেডিটের ব্যবস্থাটা এখন করা হয়েছে। মানে আমি যদি চাই আজকে আমি মেডিকেল সায়েন্স পড়তে পড়তে আমি কিন্তু আর্টস বা সোশিওলজিতেও কটা ক্রেডিট করে নিতে পারি, এবং অ্যাজ এ রেজাল্ট আমি আমার কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রিটাও পেতে পারি। এইটা কিন্তু একটা, আমি বলবো এইটা একটা বিরাট চিন্তা, যেটাকে আমাদের নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি শিওর সুভাষদাকে নিয়ে আপনি অনেক ভালোভাবে বলবেন। এইটুকু বলেই ধন্যবাদ, আবার আপনাদের ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই তুমি নাই কো যারা।
স্ক্রিনের সামনে থেকে সবাইকে অনুরোধ করবো সরে দাঁড়াতে, স্ক্রিনটাকে ফাঁকা রাখতে সবাইকে অনুরোধ করব। ধন্যবাদ নৃত্য পরিবেশনা যারা করলেন, অধীর আগ্রহে যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। এবার বক্তব্য রাখবেন ডক্টর সুভাষ সরকার মহাশয়, মিনিস্ট্রি অফ স্টেট, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মাননীয় সুভাষ সরকারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই যে পুকুর খনন করে যে মাটি হবে, সেই মাটিও বিক্রি করার ব্যবস্থা আছে সরকারি ভাবে। সেই মাটি বিক্রি করে যে অর্থ হবে, সেটা ওই পুকুরের যে চারিধারে যে বাঁধ, সেটাকে পাকা করে দেওয়ার ব্যবস্থা, সৌন্দর্যায়ন করার ব্যবস্থা। যদি কোথাও এমন হয় যে কোনো মতেই নতুন জায়গা পাওয়া যাচ্ছে না, সেখানে পুরনো পুকুর চয়ন করে সেই পুকুরকে সংস্কার করে খনন করে কাজে আমরা বিশেষভাবে আবেদন রাখছি বা দাবি রাখছি, পশ্চিম বাংলায় প্রতিটি জেলায় একটা করে পুকুর হোক, সারা ভারতবর্ষের সঙ্গে তালের তাল মিলিয়ে, এটা আমাদের দাবি। আমি মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও লিখেছি এবং মাননীয় চিফ সেক্রেটারিকেও আমি চিঠি লিখেছি। অ্যালটমেন্ট কিছু আছে কি, মানে বিশেষ কোনো ফান্ডিং এটার জন্য? এটার যা আছে সেটা হচ্ছে সমস্ত মনরেগাকে কনফারেন্স করা হয়েছে, সেখানে মনরেগাকে কাজে লাগানো হবে, লাগিয়ে করতে হবে। আর এর সঙ্গে সঙ্গে এমপি এমএলএ ফান্ডও এখানে দেওয়া যাবে, এই ব্যবস্থা আছে। কারণ প্রত্যেকটা অঞ্চলে যে পুকুর হচ্ছে, মনরেগায় মাটি খোঁড়া হলো, মাটি বিক্রি করা হলো, আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক এমপি এমএলএ প্রত্যেকটা অঞ্চলে এমপি হয়তো 1 লাখ 2 লাখ দিল, এমএলএ হয়তো 50,000 দিল, তাহলেই হবে। কেন্দ্রীয় অ্যালটমেন্ট তো মনরেগার অ্যালটমেন্ট, সারা ভারতবর্ষ হচ্ছে মনরেগার অ্যালটমেন্ট। এই যে রাজ্য আলাদা করে টাকা নিয়ে হলো নাকি? রাজ্য জুড়ে তো পুকুর ভরাট চলছে। হ্যাঁ, এখন তো এই যে রাজ্য জুড়ে যে ভরাট চলছে, এর জন্য বলা হয়েছে এই জল নির্মাণের জন্য সমস্ত মানুষকে অ্যাওয়্যার করতে, যাতে যেখানে যেখানে পুকুর ছিল সেগুলো চিহ্নিতকরণ করা, তারপরে আবার তার ব্যবস্থা হবে। তাহলে এই অমৃতকালের মধ্যেই সমস্ত পুকুর নদী সব চিহ্নিতকরণ করা, যাতে সেখানে কোনো অবৈধ এনক্রোচমেন্ট চিহ্নিত হয়ে যায়, পরবর্তী সময় মানুষ যা চাইবে তাই হবে। চাষের জমিও কি অ্যাপ্লাই করবে? কোনটা? চাষের জমি কেন করবে? কারণ প্রচুর এমনি জমি আছে, সেই জমিতেই পুকুর হবে, চাষের জমিতে কেন পুকুর করবে? নদীয়ায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চাষের জমি থেকে পুকুর তৈরি, যেগুলো জমি পেলে তো মাটি বিক্রি করবে। এটা তো পৃথক বিষয়, এটা পৃথক বিষয়। এবং এটা স্পেসিফিক জায়গা নির্ণয় করবে ডিএলআর মানে যে বা ডিএলআর। যে ভরাট হয়ে গেছে অলরেডি পুকুরগুলো, ভরাট তাকে হলো- রিকভার করার জন্য কোনো পরিকল্পনা রয়েছে? তাকে রিকভার করার পরিকল্পনা আছে। সেখানে প্রথম বলা হচ্ছে স্থানীয় মানুষ অ্যাপ্লিকেশন করবে, যেখানে অমুক অমুক জায়গায় পুকুর আছে সেগুলো মার্কিং করে তার চিহ্নিতকরণ এবং ডিমার্কেশন করে দিবে। এটা ফুল বিলোতে কত সময় লাগবে? এটা 15ই আগস্টের মধ্যে করতে বলা হয়েছে প্রত্যেক রাজ্যকে। অনেক রাজ্য করা শুরু করে দিয়েছে, সেই জন্যই বলছি পশ্চিমবঙ্গেও যাতে এটা শুরু হয়ে যায়, তাতে আপনারা সমস্ত মিডিয়াও এই বিষয়টা মানুষের কাছে পৌঁছে দিন, তাতে সরকারের কাছেও পৌঁছে যায়। পশ্চিমবঙ্গে শুরু হওয়া কি সম্ভব? পশ্চিমবঙ্গে কি শুরু হওয়া সম্ভব? শুরু হওয়া তো আমরা যদি চাইবো নিশ্চয়ই সম্ভব। পশ্চিমবঙ্গ সরকারের সদিচ্ছা থাকতে হবে। মানুষ চিহ্নিত করে দিল, অথচ হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সদিচ্ছা পশ্চিমবাংলার সম্ভব। মানুষ চাইলে তখন হবে, আর যদি মানুষ চাইলেও যদি প্রশাসন না করে, তাহলে প্রশাসনকে নিশ্চিতভাবে জবাব দিতে হবে। মানে কেন্দ্রীয়ভাবে কোনো স্টেপ নেওয়ার একটা ব্যাপার আছে, যদি চিহ্নিত করার পর যদি পুকুরগুলো রিকভার না হয়, তাকে রিকভার করার জন্য কেন্দ্রীয়ভাবে কোনো পদক্ষেপে? দেখুন, এই বিষয়টা আমাদের কনস্টিটিউশনে কনকারেন্ট, এখানে কেন্দ্র অর্থ দেবে, রাজ্যকে ইমপ্লিমেন্ট করতে হবে। কাজেই রাজ্য এটা না করলে রাজ্য তো সেই সাব্যস্ত হবে। ওই কাগজটা আরেকবার দেখান। কল্যাণীতে আপনার ঘিরে বিক্ষোভ হয়েছে, তোমার কি বলবেন?
কল্যাণীতে বিক্ষোভ হয়েছে, আপনাকে ঘিরে কি বলবেন? আপনার গাড়ি ঘিরে বিক্ষোভ হয়েছে কল্যাণীতে যে বিক্ষোভ হয়েছে আপনার গাড়ি ঘিরে, সেটা নিয়ে কি বলবেন? চাকরি প্রার্থীরা বিক্ষোভ করেছে। কল্যাণীতে যে আপনার গাড়ি ঘিরে বিক্ষোভ হয়েছে ওটা বলবেন না। বিশিষ্ট মানুষ তিনি বলছিলেন আজকাল ছেলেদের লক্ষ্যটা কি, ছেলেদের লক্ষ্য হচ্ছে 1 2 3 4, মানে একটি স্ত্রী চাই, 2টি বাচ্চা চাই, 3 কামরার বাড়ি চাই, আর একটি 4 চাকা গাড়ি চাই। আর সে জানে কি, জানলেই বলবে কি জানো ভাই তুমি, আমি এমএ পাস, কি জানো তুমি, আমি অনার্স এমএ, একই কথা বারবার, কিন্তু একটা অ্যাপ্লিকেশন লিখতে দিলে গন্ডগোল। তো সেই জন্য আজকে সবাইকে এইভাবে পড়াশোনা করতে এরকম হবে না, তার সঙ্গে সঙ্গে নিজে দক্ষ হবে এবং যারা দক্ষ হবে তারাও সম্মানিত হবে। স্কিল এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, যে আমার প্লাম্বার যে হবে, প্লাম্বারের যে সার্টিফিকেট পাবে, বা একজন ড্রাফটসম্যান হবে, ইঞ্জিনিয়ারিং এর কাজ যে দেখাশোনা করতে পারবে, সেও একটা স্কিল পারসন, তারও সম্মান হবে। ড্রাইভার যে, সেও সার্টিফিকেট পাবে, তারও সম্মান হবে, সেও দক্ষ হিসেবে কাজ করবে, তারও সেই অনুযায়ী ভালো বেতন হবে। এই যে পুরো শিক্ষা পদ্ধতি আপনারা শুনলে অবাক হয়ে যাবে। প্রধানমন্ত্রীর সঙ্গে গত 7 তারিখে আমাদের একটা মিটিং হয়েছিল। ভালো স্কুলের পরিকল্পনা হচ্ছে, সারা ভারতবর্ষে 15,000 মডেল স্কুল হবে। तो प्रधानमंत्री बोले अब अलग से अच्छे स्कूल बना देंगे तो वो एक क्लास बन जाएगा। कैसे आप नीचे से चयन करके लेंगे? नहीं, माने नीचे থেকে আপনি এক একটা প্যারামিটার দেবেন যে তোমরা এই পর্যন্ত এগিয়ে এসো, আবার আরেকটা প্যারামিটার দিন, এই করতে করতে এগিয়ে এসে আসবে, সবাই এগিয়ে আসবে, তার মধ্যে থেকে যারা বেশি এগিয়ে এলো তাদেরকে নিয়ে করুন। তার সঙ্গে সঙ্গে ভাবনাটা দেখুন, जो मैं हिंदी में बोल रहा हूँ इसलिए जो उनको भी समझ में आ जाएगा। उन्होंने कहा आप अच्छे स्कूल, अच्छे पढ़ाई के बारे में सोच रहे हैं, जो बच्चे अपने क्लास में एकदम फेल करते हैं उसके बारे में क्या सोच रहे हैं? अब क्यों नहीं हमारे वो टीचर को ये बोल नहीं सकते जो एकदम क्लास में जो फेल करते हैं उसको आप प्रिय बच्चा बनाइए, प्रिय बच्चा। और क्या करना है, प्रिय बच्चा पुकारने नहीं चलेगा, प्रिय बच्चा बोल के उसका अंदर क्या स्किल है, क्या अच्छा है, उसको पकड़ना चाहिए और वो करके उसको लेकर आगे बढ़ना, और उसको वो जो सबसे अच्छा बच्चा है उससे भी आगे बढ़ सकता है। মানে ওর দক্ষতা এমন কিছু হতে পারে, থাকতে পারে, যেই দক্ষতা দিয়ে ও আরো এগিয়ে যেতে পারে। কাজে আগামী দিনে এই যে আমরা 100 বছরের দিকে আমাদের কল্পনা কি হবে, আমরা কেমন ভারত দেখব, এটাও আপনাদের ভাবনা করা উচিত। আমি আজ থেকে বেঁচে থাকলে 25 বছর পরে, বা যারা যুবক আছেন তারা তো বেঁচেই থাকবেন, 25 বছর পরে কেমন ভারত দেখতে পারি সেই রকমের কল্পনা করুন। কল্পনা করে প্রধানমন্ত্রীকেও চিঠি লিখুন, তার যে মন কি বাত নমো অ্যাপের মাধ্যমেও লিখুন, আর নিজেরাও এই নতুন ভারত গড়ার দিকে একেবারে এগিয়ে চলুন। সমস্ত যে নতুন যে জাতীয় শিক্ষানীতি, এই জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গে লাগু করতে হবে। আমাদের ছেলে মেয়েদের এই শিক্ষানীতিতে পড়াতে হবে, তা না হলে তারা সারা ভারতবর্ষের সঙ্গে কম্পিটিশনে পারবে না। এই কথা জনে জনে পৌঁছে দিন। নতুন জাতীয় শিক্ষানীতি সারা ভারতবর্ষে লাগু হয়ে গেছে প্রায়, কাজে আমার পশ্চিমবঙ্গে পুরোপুরি লাগু না হলে আমার ছেলে মেয়েরা পিছিয়ে পড়বে। তাই জাতীয় শিক্ষানীতি লাগু করতে হবে যাতে আমার ছেলে মেয়েরাও কম্পিটিশনে সারা ভারতের সঙ্গে এক পার হতে পারে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয়কে। তিনি তার মূল্যবান বক্তব্য রেখে আজাদী কা মহোৎসব কেন মানাচ্ছি আমরা তার ব্যাখ্যা দিলেন। ধন্যবাদ জানাই আমাদের সর্বশেষ পরবর্তীতে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য সাহায্য করেছেন, প্রত্যেককে আমি আমার মন থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অভিনন্দিত করছি। আমাদের বিজ্ঞান ভারতী তথা বিপ্লব বিজ্ঞান মিশন সারা ভারতবর্ষব্যাপী 1 বছর ধরে রুটিন মাফিক এই প্রোগ্রাম করে যাচ্ছে।
আজকে ঠিক এই সময় দাঁড়িয়ে কেরালা তিরুবনন্তপুরম শহরে আমাদের বিজ্ঞান ভারতী সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়ন্ত সরস্বতী সেখানে একই ধরনের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। ঠিক সেইভাবে সারা ভারতবর্ষ যেভাবে আমাদের এই প্রোগ্রাম অংশগ্রহণ করছে, ভারত সরকারের তাদের কথা তুলে ধরার চেষ্টা করছে ৭৫ বছর পূর্তি উদযাপন কালে, সেইখানে দাঁড়িয়ে আমরা বিজ্ঞান ভারতী বা বিভিন্ন বিজ্ঞান মিশন কল্যাণী কোনো সময় পিছিয়ে থাকতে পারি না। আমরা দীর্ঘদিন ধরে আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আজকেও এই অনুষ্ঠান আয়োজন করলাম এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের যে আশা এবং আপনাদের যে আমি উৎসাহ দিতে পেলাম, আগামী 15ই আগস্ট অবধি এরকম ধরনের আরো একাধিক অনুষ্ঠান আমরা করব এবং 15 তারিখ এই অনুষ্ঠানকে যাতে একটি মাত্রায় নিয়ে যাওয়া যায় তার জন্য সমগ্র দিক থেকে আমরা চিন্তা ভাবনা করি। বিজ্ঞান ভারতী যে বার্তাটা বারবার দিতে চায়, জাতীয়তার প্রতিযুক্ত বিজ্ঞান গবেষণা এবং ভারত মাতৃকার প্রতি ভালোবাসাযুক্ত বিজ্ঞান গবেষণা, যেটা এখন আর বিস্তারিত বলার সুযোগ নেই কারণ আমাদের মূল বক্তার বক্তব্য দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন যখন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কালটিভেশন অফ সায়েন্স তৈরি হয়েছিল ডক্টর মহেন্দ্রলাল সরকারের নেতৃত্বে, সেই সময় জাতীয়তা প্রতিযুক্ত বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে একটি ভারত মাতৃকার উপর ভালোবাসাযুক্ত বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে পথ চলা শুরু করেছিলেন। তার পরবর্তীতে আশুতোষ মুখোপাধ্যায় সেই সংস্থার দায়িত্বভার গ্রহণ করেন এবং সেইখানে গবেষণা করতে আসছিলেন সিভি রমন সাহেব। সিভি রমন সাহেব ওই কুঠিরে গবেষণা করে যে পুরস্কারটা পেয়েছিলেন সেটা হলো নোবেল পুরস্কার। 1928 ফেব্রুয়ারি ঘোষিত হয় এবং 1930 সালে তিনি যখন নোবেল পুরস্কার গ্রহণ করতে যান, তার যে বেশভূষাটা ছিল আপনারা যদি দেখেন অত্যন্ত একটি ভারতীয়তা বোধযুক্ত তার বেশ, এবং তিনি যখন নোবেল পুরস্কার গ্রহণ করেন তার মধ্যে যে বেদনার্থ চিত্ত এবং অশ্রুসজল হৃদয় ছিল সেটা আমরা নজরে রাখতে পারি। কারণ যেই পতাকার তলে দাঁড়িয়ে তিনি নোবেল পুরস্কারটা নিয়েছিলেন সেই পতাকাটা ছিল ব্রিটিশ পতাকা, পরাধীন ভারতবর্ষ। অর্থাৎ এই জাতীয়তা প্রতিযুক্ত যারা বিজ্ঞান গবেষণা করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল যেটা শিশুসাদ আমাদের বললেন জগদীশ চন্দ্র বোস। লর্ড রেলের আন্ডারে গবেষণা শেষ করে তিনি যখন ভারতবর্ষে ফিরে আসেন, তাকে গবেষণা জায়গা দেওয়া হয়নি, তার নিজের জেনে বসে গবেষণা করতে হয়েছিল, করতে হয়েছিল তৎকালীন ভারত সরকারকে যে কিভাবে জাতীয়তা বিজ্ঞান গবেষণা করা যায়। আমরা এখান থেকে অস্বীকার করতে পারি না আচার্য প্রফুল্লবাবুর কথা। তিনি সেই সময় শিখিয়েছিলেন আত্মনির্ভর ভারতের কথা। তিনি রসায়ন গবেষণার যে একটা বৃহৎ অংশ বিদেশে চলে যাচ্ছে এবং বিদেশিরা সে মুনাফা অর্জন করছে সেটা ভেবে সেই সময় তিনি যে গবেষণাগার তৈরি করেছিলেন তা কলকাতায় অবস্থিত বেঙ্গল ক্যাপিটাল, তাকে ধন্যবাদ দিয়েছিলাম। সেই সময় আত্মনির্ভর ভারতবর্ষের কথা তিনি মনে করিয়ে দিয়েছিলাম। আমি অনুরোধ করছি উপস্থিত আছেন শ্রী প্রকাশ এম কে, আমি শ্রী প্রকাশ মহাশয়কে মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন অয়ন দত্ত মহাশয়, অয়ন দত্ত মহাশয়কেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অয়ন দত্ত মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিব প্রকাশ, মিস্টার শিব প্রকাশ এফকে, ওজিএস বিভাগ, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড। উপস্থিত আছেন প্রফেসর অয়ন দত্ত, সেক্রেটারি বিজ্ঞান ভারতী, ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার, বিবেকানন্দ বিভাগ মিশন, প্রফেসর অফ কেমিক্যাল সায়েন্স, IAS, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সবাইকে অনুরোধ করবো যে যেখানে আছে যদি চেয়ার থাকে একটু বসার অনুরোধ করবো। মহাশয়কে একটি বিশেষ মিটিংয়ে যোগদান করতে হবে ইমিডিয়েট। মিনিস্ট্রি থেকে ফোন এসেছে, ওনাকে এখনই যেতে হচ্ছে। ওনার হয়ে আমি আপনাদের কাছে আবেদন জানিয়ে রাখলাম। বক্তা সন্তোষী বিশ্বাস।
সুধী বন্ধুগণ, বিজ্ঞান ভারতীর তরফ থেকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মিশন আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছিল কল্যাণী শাখার পক্ষ থেকে, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী এইমসের ডিরেক্টর ডক্টর রামজি সিং, তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কল্যাণী এইমসের মেডিকেল সুপার অজয় মল্লিক, তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে সাথে আজকে দীর্ঘ প্রোগ্রামের মধ্য দিয়ে তার রুটিনকে মেনটেন করে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর সুভাষ সরকার, ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে রানাঘাটের এমপি, আমাদের পার্শ্ববর্তী সাংসদ মাননীয় জগন্নাথ সরকার মহাশয় উপস্থিত আছেন। আমাদের প্রিয় সংগঠন বিবেকানন্দ বিজ্ঞান মিশন বা বিজ্ঞান ভারতীর 4টি স্টেটের যে অর্গানাইজেশন সেক্রেটারি আছে শ্রী প্রসাদ নায়ার, তার সঙ্গে উপস্থিত আছেন আমাদের এই রাজ্যে বিজ্ঞান ভারতীর সম্পাদক প্রফেসর আয়ন দত্ত, তিনি ব্যক্তিগতভাবে পেশায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কালটিভেশন অফ সায়েন্সের বিজ্ঞানী। এছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন এইমসের বিভিন্ন ডাক্তার, গবেষক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সের বিভিন্ন গবেষক, পার্শ্ববর্তী আইসিআর কলকাতার বিভিন্ন গবেষক সহ